जय हिंद एवरीवन कमार्स एक्सक्लूसिव यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत জানাই। আজকে আবার নিয়ে চলে এলাম বিজনেস স্টাডি ক্লাস 11 দের জন্য। তোমাদের তো পরীক্ষা সামনে, তো তোমাদেরকে একটু কুইক রিভিশন টাইপ বলতে পারো বা ধরো একটু মক টেস্ট টাইপ তোমরা সেটাও ভাবতে পারো। তো সেরকম ধরনের কিন্তু আমি নিয়ে এলাম। এবার বলি, এই যে বিজনেস স্টাডি সিরিজটা পরীক্ষার আগে কমপ্লিট করিয়ে দেবো। সকল ধরনের গুরুত্বপূর্ণ টাইপের কোয়েশ্চেন যত ধরনের হতে পারে এবং ওখান থেকে আর কি ধরনের প্রশ্ন হতে পারে সবটাই নিয়ে আমরা আলোচনাটা করব। ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকো লাস্ট পর্যন্ত। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো করে দাও, কারণ এই চ্যানেলটা তোমাদের লাভবান হবে। চ্যানেলটার সাথে থাকলে তোমাদের যেটা লাভবান হবে সেই ধরনের জিনিসপত্রই এই চ্যানেলে দিই, ঠিক আছে? আলতু ফালতু জিনিস কিন্তু এখান থেকে কিছুই প্রোভাইড করা হয় না, সবটাই তোমাদের রেলেভেন্ট কন্টেন্ট দেওয়া হয়। লেটেস্ট কন্টেন্ট আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টাটা করি সবসময়, যেটা কিনা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তোমরা যদি এটা নিজের প্রতি সৎ থেকে যদি রেডি করো আমি যা করাচ্ছি, তবে কিন্তু তোমরা একটা খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে। সো শুরু করা যাক, দেখি কি বলছে। কিছু প্রশ্ন দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারেও এসেছে এবং কিছু প্রশ্ন দেখবে প্রিভিয়াস ইয়ারে আসেনি, কিন্তু সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আগামী পরীক্ষার জন্য, ঠিক আছে? আচ্ছা চলো, বলেছে জীবিকা অর্জনের জন্য আইনজীবী কিসের সাথে যুক্ত থাকেন? আইনজীবী কিন্তু ওটা চাকরি করেন না কারোর আন্ডারে, এটা প্রথমে আমরা বলি, চাকরি করেন না। আচ্ছা, ওনার এটা কিন্তু এটা ব্যবসাও না কোনো, ঠিক আছে? ব্যবসা না, হ্যাঁ উনি সেবা প্রদান করেন ঠিকই, তো ওটা ওনার পেশা, অকুপেশন বা পেশা বা প্রফেশন বলতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা নেক্সট, সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা। সমবায় সমিতি যেটা হয় অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি, তো সেখানে আমাদের আইনে কিন্তু বলা নেই যে সর্বোচ্চ কতজন থাকতে হবে, তো সেটা কিন্তু অনির্দিষ্ট বা নির্দিষ্ট কোনো সীমা নেই, ঠিক আছে? আশা করি তোমরা মনে রাখবে। এই ধরনের টাইপের কোয়েশ্চেনগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এবং এই যে টাইপটা স্পেশালি সর্বোচ্চ সংখ্যা তোমাকে বলে দেবে। ধরো কোনো যৌথ মূলধনী কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, ঠিক আছে? অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, এগুলো না আইনে বলা আছে, ঠিক আছে? তো এগুলো সংখ্যাগুলো খুব মনে রাখবে, কেননা তোমাদের কিন্তু এগুলো আসবে, এই ধরনের প্যাটার্নটা পাবেই। ফলে স্টার করে রেখে দাও, আমি বলবো ভালো করে। যারা পড়েছো থিওরি ভিতর থেকে তারা তো পারবে, যারা পড়োনি তারা আমার সাথে রেডি করে নাও, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট বলছে মুনাফার বন্টন হয় না। দেখো এটাও কিন্তু ফাইনালে এসেছে, হ্যাঁ 2019 সালে। তো মুনাফার বন্টন কোথায় হয় না? দেখো প্রথমে আমরা এলিমিনেট করি। কোম্পানিতে মুনাফার বন্টন হয়, এখানে হয় না জিজ্ঞেস করেছে, ঠিক আছে? কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। কোম্পানিতে কিন্তু প্রফিটের ডিভিশন হয়, কেননা ডিভিজিবল প্রফিট বলে একটা টার্ম আছে, তোমরা অ্যাকাউন্টসও নিশ্চয়ই পড়েছো বা পড়বে হয়তো আগামী দিনে, ঠিক আছে? তো ওখানে হয়। এবার আসি অংশীদারি কারবারে কিন্তু মুনাফার বন্টন হয়, তাহলে এটা কিন্তু হবে না, কেননা হয় না বলেছে। আচ্ছা এবার হলো এক মালিকানা কারবার বা সমবায় সমিতি। এবার অনেকে কি করবে তোমরা বা অনেক বন্ধু বান্ধবকে দেখবে এক মালিকানা কারবারে দাগ দিচ্ছে, আমি বলবো এটা ভুল, কারণ এখানে সমবায় সমিতিটা সঠিক উত্তর হবে। এবার তুমি বলবে যে না, কেন এক মালিকানা কারবার হবে না, কেন আপনি কি যুক্তিতে বলছেন এটা? দেখো কোয়েশ্চেনটার আমাকে সেন্স বুঝতে হবে, কোন সেন্সে কোয়েশ্চেনটা করতে চেয়েছেন। দেখো আমি যদি এক মালিকানা কারবারে দাগাই, আমরা প্রত্যেকেই জানি যে এক মালিকানা কারবারে মুনাফার বন্টন হয় না। আবার অপরদিকে আইনেও বলা আছে যে সমবায় সমিতিতে মুনাফার কোনো বন্টন হবে না সদস্যদের মধ্যে। তাইলে সঠিক কোনটা স্যার, সেটা তো আমাদের বলুন। বলছি, দেখো এখানে কোশ্চেনটা সেই সেন্সে করা হয়েছে যে যেখানে সদস্য আছে যেই প্রতিষ্ঠানে কিন্তু মুনাফার বন্টন হচ্ছে না, সেইটা বলা হচ্ছে। দেখো এক মালিকানা কারবারে কি কোনো সদস্য রয়েছে? একা মালিক, একা, তাই বন্টন হয় না। কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যেখানে সদস্য অনেক থাকবে কিন্তু বন্টন হবে না, সেইটা সমবায় সমিতি। নাহলে দেখো তোমরা কোম্পানিতেও অনেক সদস্য থাকে, অংশীদারি কারবারও বেশ কিছু থাকে, কিন্তু সেখানে কিন্তু মুনাফার বন্টন হয়, কিন্তু সমবায় সমিতিতে হয় না। সেটাই এখানে বোঝাতে চাইছে, কোশ্চেনের সেন্সটাকে বোঝো,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, রিজার্ভ ব্যাঙ্ক হলো একটি, এটাও দেখো ফাইনাল এসছে এবং আমি বলবো এটা খুব ভেরি ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক কি? তো রিজার্ভ ব্যাঙ্কটা কি? রিজার্ভ ব্যাঙ্ক কি কোনো সরকারি কোম্পানি? না। অনেকে এটা দাগায়, কিন্তু এটা হবে না, ভালো করে মনে রেখে দেবে। ঠিক আছে, আর বিধিবদ্ধ সংস্থাও হবে না, স্ট্যাটুটরি না, সমবায় ব্যাংক না, কোঅপারেটিভ ব্যাংক কিন্তু না। রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে সর্বোচ্চ ব্যাংক এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, তো এটা কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তোমাকে প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, কারণ এটাকে আমি বলেছি তোমরা স্টার করবে। ঠিক আছে, কোশ্চেনটা এরকম ঘুরিয়ে দিতে পারে, একটি কেন্দ্রীয় ব্যাংক হলো, নিচে অনেকগুলো ব্যাংকের নাম দিয়ে দিল, তোমরা কিন্তু সেখানে রিজার্ভ ব্যাংকে ঠিক করবে, যাই ব্যাংকের নাম দিয়ে থাকুক, কেন রিজার্ভ ব্যাংক হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, নেক্সট, এরপর বলছে অংশীদারি চুক্তির নিবন্ধন হলো। নিবন্ধন মিন্স রেজিস্ট্রেশন, নিবন্ধন মিন্স রেজিস্ট্রেশন বলতে চাইছে। তাহলে অংশীদারি যে অ্যাগ্রিমেন্ট বা পার্টনারশিপের যে অ্যাগ্রিমেন্ট, সেটা রেজিস্ট্রেশন, এটা কি? অপশানের ভিত্তিতে আমরা দেখি কি বলতে চাইছে, যে বাধ্যতামূলক, ঐচ্ছিক, উভয়ই, কোনোটি নয়। দেখো আইনে বলা আছে পার্টনারশিপ অ্যাক্ট 1932। ঠিক আছে, এটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয় যে পার্টনারশিপ অ্যাক্ট কত সালে মানে এসেছিল। এক সেকেন্ড ভালো করে লিখে দিই। পার্টনারশিপ অ্যাক্ট কিন্তু 1932-তে এই অ্যাক্টটা চালু হয়েছিল। হ্যাঁ, এবং এই অ্যাক্টটা কিন্তু এখনও অবধি চলছে, 1932 এর অ্যাক্টটাই। যদিও কোম্পানি অ্যাক্ট তোমাদের চেঞ্জ হয়েছে, তোমরা ক্লাস 12-এ যখন অ্যাকাউন্টস করবে এই দুটো অ্যাক্টই পাবে তোমরা। ঠিক আছে, এই দুটো আইনেরই বিভিন্ন ধারাগুলো নিয়ে তোমাদের অ্যাকাউন্টস করতে হবে সেখানে। তো কোম্পানি অ্যাক্ট চেঞ্জ হয়েছে 2013 সালে, কিন্তু পার্টনারশিপ অ্যাক্ট কিন্তু চেঞ্জ হয়নি। তো সেই অ্যাক্টে বলা রয়েছে যে এটা বাধ্যতামূলক নয় যে তোমাকে করতেই হবে অংশীদারি। তুমি অংশীদারির এগ্রিমেন্ট বা চুক্তিপত্র নাও করতে পারো, লিগাল পেপার, তবে হ্যাঁ ব্যবসা লিগাল হতে হবে। চুক্তিপত্রটা লিগাল তুমি নাও করতে পারো। হ্যাঁ, ধরো তুমি আর তোমার বন্ধু মিলে ব্যবসা করছো, তো তোমাদের মধ্যে ধরো মৌখিক চুক্তি হয়েছে, কোনো লিখিত কোনো চুক্তি নেই, হতে পারে, হতে পারে। হ্যাঁ, পরবর্তীকালে আইনি সুবিধাগুলো হয়তো তোমরা পাবে না, আইনি সুবিধাগুলো কিন্তু হতে পারে এরকম। ঠিক আছে, তো এটা কিন্তু ঐচ্ছিক, তো ঐচ্ছিকে তোমরা টিক করবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি বলেছে দেখি, নিচের কোনটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য? এই টাইপটাকে কিন্তু না অনেক জায়গায় কিন্তু দেখবে প্রিভিয়াস ইয়ার এসেছে এবং তোমরা কিন্তু এটা প্রশ্নপত্রে প্রায় ধরে রাখো চলে আসবে। কেন বলছি, এই টাইপটা আমরা দেখেছি বহুবার রিপিট হয় ঘুরিয়ে ফিরে। যৌথ মূলধনী কোম্পানির কতগুলো বৈশিষ্ট্য আছে না, তোমরা পড়েছো, সেই বৈশিষ্ট্যর মধ্যে থেকে 2-3টে তুলে দিয়ে প্রশ্নটা কিন্তু করে। তো এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে নজর করো, আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি কিছু হয়ে থাকে এইটা। দেখো, সাধারণ সিলমোহর মানে কমন সিল, দেখো একটা কোম্পানির কিন্তু কমন সিল থাকে প্রত্যেকটা কোম্পানির, তো এটা হতে পারে একটা বৈশিষ্ট্য। সীমিত দায়, লিমিটেড লাইবিলিটি, দেখো এক মালিকানা কারবার আর পার্টনারশিপ যে বিজনেসগুলো, এগুলোতে কি হয় আমাদের, যে আমাদের দায় থাকে হচ্ছে মালিকদের উপর, যারা পার্টনারশিপে পার্টনার এবং যারা এক মালিকি কারবারে যাদের নিজের ব্যবসা। যদি কোনো বাজারে ধার বাকি হয়ে যায় বা কিছু হয়, সেটার জন্য সম্পূর্ণ দায় মালিকের উপর বর্তায়। হ্যাঁ, তাকে প্রয়োজনে নিজের ব্যক্তিগত সম্পত্তি, গয়নাগাটি, বাড়িঘর ইত্যাদি বিক্রি করে লোন টোন পয়সাপত্র যা থাকবে মিটাতে হতে পারে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেসব হয় না। কোম্পানির ক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা আসে কোনোদিনও, হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় লোন হয়ে গেছে ইত্যাদি হয়ে গেছে, মার্কেটে দেনা হয়ে গেছে, তখন কিন্তু কোম্পানির নিজস্ব যে অ্যাসেট থাকে, কোম্পানির অ্যাসেটগুলো বিক্রি করে বা যা জিনিসপত্র থাকে কোম্পানির, সেগুলো বিক্রি করে কিন্তু আমাদের দায়গুলো মেটানো হয়। কোম্পানির যারা সদস্য বা মেম্বার বা ধরো যারা শেয়ার হোল্ডার, কোম্পানির শেয়ারগুলো কেনে, তাদের কিন্তু ব্যক্তিগত কোনো সম্পত্তি এফেক্টেড হয় না, তাই জন্য কোম্পানির কিন্তু সীমিত দায় থাকে। তো এটাও একটা বৈশিষ্ট্য। নেক্সট, চিরস্থায়ী অস্তিত্ব। হ্যাঁ, কোম্পানির ধরো যে আজকে যিনি মালিক আছেন, তিনি ধরো যদি মানে গত হয়ে যান বা মারা যান, তাহলে কিন্তু কোম্পানি শেষ হয় না, মানে কোম্পানি কিন্তু এন্ড হয় না, কোম্পানি চলতে থাকে, কোম্পানির একটা চিরকালীন অস্তিত্ব। কিন্তু এটা কিন্তু আবার তোমার এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে হয় না। যিনি ব্যবসা চালাচ্ছেন এক মালিকানা কারবারে, মালিক একটাই, তার ক্ষেত্রে কিন্তু তিনি মরে গেলে আর ব্যবসা কে চালাবে? তো ব্যবসা সেখানেই সাধারণত দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যদি উত্তরাধিকাররা চালাতে পারেন, তাহলে এই সবকটাই আমরা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য আছে, তাহলে সবকটাই আমরা দাগ দিয়ে দেবো। নেক্সট কোশ্চেনে চলো।
সরকারি কোম্পানিতে সরকারের বিনিয়োজিত মূলধন কমপক্ষে কত হতে হবে? দেখো, তোমরা অনেকেই জানো যে কোম্পানিটা জেনারেলি দুটো ভাগে আমরা যদি ভাগ করতে পারি, একটা সরকারি কোম্পানি, একটা বেসরকারি কোম্পানি। ঠিক আছে, বেসরকারি কোম্পানি তোমরা প্রত্যেকেই জানো যে যেগুলো সরকারি মালিকানাধীন নয়, যে সমস্ত কোম্পানিগুলোতে সরকারের কোনো মালিকানা নেই, হস্তান্তর নেই, যেগুলো ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে, সেই সমস্ত কোম্পানিগুলো আমরা জানি যে প্রাইভেট কোম্পানি হয় বা প্রাইভেট সেক্টর। আর সরকারি কোম্পানি কিছু কিছু রয়েছে, সেখানে সরকারের একটা শেয়ার থাকে, মানে সরকারের একটা ভাগ থাকে বিনিয়োজিত মূলধন, যে সরকার এত পার্সেন্ট টাকা দেবে, আর কোনো প্রাইভেট সংস্থা বা একাধিক প্রাইভেট সংস্থা বা হতে পারে পাবলিককে শেয়ার ছাড়া হলো, সাধারণত প্রাইভেট সংস্থাগুলো থাকে, সেক্ষেত্রে সরকারের কত অংশ শেয়ার থাকতে হয়, মিনিমাম ন্যূনতম বলেছে বা কমপক্ষে বলেছে, তো মিনিমাম এখানে 51% গভর্নমেন্টের শেয়ার কিন্তু থাকে। ঠিক আছে, সরকারি কোম্পানিগুলোতে মিনিমাম, ন্যূনতম বা কমপক্ষে, এটা 2 বছর এসছে, ভেরি ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম থাকতে পারে, তবে মিনিমাম 51% থাকে, যাতে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা গভর্নমেন্টের থাকে। 51% গভর্নমেন্ট রেখে দেয় এবং 49% কোনো পার্টিকুলার একজনকে দেয় না। 49% শেয়ার বিভিন্ন কোম্পানির মধ্যে ভাগাভাগি করে দেয়, কাউকে 20% দিল, কাউকে 5% দিল, কেউ 3% নিল, কাউকে 11% দিল, এরকমভাবে বিভিন্ন সংস্থার কাছে কিন্তু এই শেয়ারগুলোকে বিক্রি করে দেয়। হ্যাঁ, এবং 51% কেন সর্বাধিকটা নিজের কাছে রাখে? কেননা যাতে ডিসিশন পাওয়ারটা গভর্নমেন্টের হাতে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যাব আমরা। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এই ধরনের তোমাদের কাছে ফুল ফর্ম জানতে চাওয়া হতে পারে, যে পিপিপি বা 3P বা PQ বা P3, যে কোনো নাম কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, নাম নিয়ে ঘাবড়াবে না, জিনিসটা কিন্তু একই। এই জিনিসটা কি? এই জিনিসটা বলি, পিপিপি মডেল হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পি ফর পাবলিক, পাবলিক মানে হচ্ছে সরকারি, ঠিক আছে, প্রাইভেট মানে হচ্ছে বেসরকারি, এবং পার্টনারশিপ মানে অংশীদারি। তাহলে অপশান এ আমাদের সঠিক হবে। এবার বিষয়টা বুঝিয়ে বলি। ধরো তোমার এরিয়ায় কোনো ব্রিজ তৈরি হবে, বা মানে ব্রিজ মানে ধরো আমি হাইওয়ে ধরলাম, বা ধরো হাইওয়ে ধরো, সেটা সব থেকে ভালো হয়, তবে ব্রিজের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে হয়। এবার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে কি? পাবলিক কোম্পানি, পাবলিক মানে হচ্ছে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, এবং প্রাইভেট মানে হচ্ছে বেসরকারি সংস্থার কথা বলা হচ্ছে। এরা দুজন পার্টনারশিপ করে জিনিসটাকে তৈরি করবে। যেমন ধরো গভর্নমেন্ট বানাচ্ছে হাইওয়ে, কিন্তু সে তো নিজে এসে বানাবে না, সে কোনো ধরো কোম্পানি, তাকে ধরো এই যে ধরো হাইওয়েটা বানানোর কন্ট্রাক্ট দিল বা টেন্ডার দিল তাকে, ঠিক আছে, তো বানাচ্ছে প্রাইভেট সংস্থা, হ্যাঁ, তো সেও তো কিছু টাকা পয়সা নেবে, এবং যে টোল ট্যাক্স উঠবে, হ্যাঁ, হাইওয়েতে ট্যাক্স তোলা হবে, সেটার ক্ষেত্রেও তাদের মধ্যে একটা বোঝাপড়া থাকে। তো সেক্ষেত্রে এটাই পাবলিক এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি বলা হয় বিষয়টাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। যেমনটা আমি বলছিলাম তোমাদেরকে, একটি কেন্দ্রীয় ব্যাংক হলো, তো আমি তোমাদের আগে বলেছি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় ব্যাংক হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনেকেই দাগাবে জানি, কিন্তু করো না, এটা কিন্তু খুব ক্ষতিকর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সেন্ট্রাল ব্যাংক নয়, কেন্দ্রীয় ব্যাংক নয়, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক আলাদা, স্টেট ব্যাংক কিন্তু আলাদা, ঠিক আছে। রিজার্ভ ব্যাংকের আন্ডারে এই সমস্ত ব্যাংকগুলো আছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এবং যত ব্যাংক তোমরা দেখছো, প্রাইভেট ব্যাংকের কথা বলি, আইডিবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, বিভিন্ন এইচডিএফসি ব্যাংক, এরা কিন্তু রিজার্ভ ব্যাংকের আন্ডারে আছে। রিজার্ভ ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট বলছে যে কোনটি নিশ্চয়তার বীমা? এবার তোমাদের অনেকেই প্রশ্ন করবে, নিশ্চয়তা বীমা মানে কি? বীমা মানে জানি আমরা ইন্স্যুরেন্স, কিন্তু নিশ্চয়তার বীমা বা গ্যারেন্টেড ইন্স্যুরেন্স সেটা কী জিনিস? দেখো এখানে কোন সেন্সে বলতে চাইছে, এটা এক বছর ইয়ারে এসেছিলো, তোমাদের ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি, আমি তোমাদের অপশান ধরেই আমি একটু বলার চেষ্টা করি। অগ্নিবীমা, অগ্নিবীমা কি? তোমার ধরো গোডাউন আছে, তুমি সেখানে ফায়ার ইন্স্যুরেন্স করে রেখেছো, যে আমার গোডাউনে যদি আগুন লেগে যায়, আমি ইন্স্যুরেন্স বাবদ কিছু টাকা আমি ফেরত পাবো। তার মানে যদি তোমার আগুন লাগে তবে তুমি টাকা পাবে, নাইলে কিন্তু পাবে না। প্রিমিয়াম তোমার দিতে দিতে জীবন ঘষে যাবে, কিন্তু তুমি সেখানে কিন্তু টাকাটা ফেরত পাচ্ছ না।
যদি না আগুন লাগে। তাহলে এখানে কি নিশ্চিত আগুন লাগাটা নিশ্চিত? এটা অনিশ্চিত, তাহলে কিন্তু এটা নিশ্চয়তার বিমা হচ্ছে না। নেক্সট হচ্ছে, আচ্ছা আমি ধরি স্বাস্থ্য বিমাটা বলি, যদি তোমার শরীর খারাপ হয়, বড় কোনো অপারেশন হয়, তখন তুমি স্বাস্থ্য বিমার থেকে তুমি কিছু টাকা সাহায্য পেতে পারো, ঠিক আছে, চিকিৎসার জন্য। তার মানে এটা কিসের উপর নির্ভর করছে? তোমার শরীর স্বাস্থ্যের উপর। সেটা কি নিশ্চিত? কখনোই সেটা অনিশ্চিত, তাহলে এটাও হবে না। আচ্ছা এবার আসি, কোনোটি 9 টাকা আগে কেটে দাও, এটা তো হবে না। জীবন বিমা, এইবার কথা হচ্ছে যে স্যার আমার যদি জীবন চলে যায় তাইলে গিয়ে আমার পরিবারের লোকেরা বা বিভিন্ন যারা আছেন বাড়িতে তারা ইন্স্যুরেন্সটা পাবেন। তাহলে স্যার জীবনও তো অনিশ্চিত, তাহলে স্যার কোনটা হবে? কোনোটিই না হবে না। লাইফ ইন্স্যুরেন্স কিন্তু তোমার অ্যাগ্রিমেন্টে বিভিন্ন রকম আছে। একটা হচ্ছে যে তোমার মৃত্যুর পর তোমার পরিবার পাবে, তোমার যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন। কিন্তু সব লাইফ ইন্স্যুরেন্স সেরকম না। লাইফ ইন্স্যুরেন্সও তুমি এমনভাবেও টাকা রাখতে পারো যে তুমি আজ টাকা রাখছো, 5 বছর তুমি প্রিমিয়াম পে করবে এবং 5 বছর পর তুমি একটা ভালো অ্যামাউন্ট তুমি কিন্তু পাচ্ছ ফিরে, তো সেটা নিশ্চিত তোমার কাছে, ঠিক আছে? তুমি বেঁচে থাকতে থাকতে টাকাটা পাচ্ছ, অনিশ্চয়তার কোনো জায়গা নেই। তুমি যত বছরের জন্য করছো, ধরো 10 বছর 25 বছর, যাই বছর যত বছরের জন্য করো, তুমি কিন্তু টাকাটা নিশ্চিতভাবে পাচ্ছ তত বছর পর, এবং তুমি চাইলে তার মাঝখানেও তুলে নিতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কিছু পেনাল্টি কেটে বাকি টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে নিশ্চয়তার বিমা, জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? কনফিউজ হবে না, ঠিক আছে? আচ্ছা এবার আসি হচ্ছে B2C বলতে কি বোঝায়। B2C মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে বিজনেস টু কাস্টমার, ঠিক আছে? বিজনেস মানে হচ্ছে কারবার, টু মানে থেকে, কাস্টমার মানে ক্রেতা। কারবার থেকে ক্রেতা বা বিজনেস টু কাস্টমার, অপশানে যেটা থাকবে সেটাই। আচ্ছা এইবার একটি দাঁড়াও এক সেকেন্ড এটা হ্যাঁ একটি যৌথ ক্ষেত্র প্রতিষ্ঠান হলো, যৌথ ক্ষেত্র প্রতিষ্ঠান মানে হচ্ছে জয়েন্ট স্টক বা জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন। তো জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন মানে হচ্ছে ধরো দুটো অর্গানাইজেশন একসাথে যুক্ত হয়ে কাজটা করছে। তো বেঙ্গল কেমিক্যালস কখনোই না, বেঙ্গল কেমিক্যালসটা পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারে আছে। এখানে হলদিয়া পেট্রোকেমিক্যালসটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভালো করে মনে রেখো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ, কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট টাইপ আছে, ঠিক আছে? তো জয়েন্ট ভেঞ্চার অর্গানাইজেশন সম্বন্ধে জানতে চাইতে পারে, উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরকারি কোম্পানির উদাহরণ চাইতে পারে, তোমাদেরকে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা এমএনসিস সেগুলোর কিন্তু তোমাদের কাছে উদাহরণ চাইতে পারে। এটা খুব ভালো করে মনে রেখো। দেখো পরেরটাতেই, এটা কিন্তু 2019 সালে এবং 22 সালে 2 বছর কিন্তু এটা ফাইনালে এসেছিল দুরকমভাবে। সো আমি বলবো এটাকে তোমরা স্টার করে রাখো, 3টে স্টার দাও, কেন তোমাদের কাছে এরকম উদাহরণ চাইতে পারে কিন্তু প্রশ্নপত্রে। দেখো কি বলছে, সরকারি কোম্পানি হলো, দেখো আমরা জানি সেল, SAIL, হ্যাঁ SAIL এর ফুল ফর্মও তোমাদের কাছে জানতে হতে পারে। তো দুটো কোশ্চেন হয়ে গেল এখান থেকে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও সরকারি কোম্পানি। স্টেট ট্রেডিং কর্পোরেশন, এটাও কিন্তু সরকারি কোম্পানি। তো আমি এখানে উভয়টাই দেখাবো, কারণ দুটোই, তাই তো এইটার সাথে সঠিক অপশন হয়ে যাবে। এবার তোমাদেরকে বলি যে আমি দুটো উদাহরণ কেন তোমাদের এখানে দিলাম, কোশ্চেনটা এরকমভাবে সেটটা করলাম। দুটো কোম্পানির নামই তোমাদের জানা হলো, দুটো সরকারি কোম্পানি। এবার যদি তোমাদের প্রশ্নপত্রে ধরো তোমরা সেল পড়ে গেলে কিন্তু দিয়ে দিল স্টেট ট্রেডিং কর্পোরেশন, তোমরা বলবে আমি তো নামই শুনিনি কোনোদিন। এরকম করলে হবে না, তো তোমরা জানো এটা সরকারি কোম্পানি এটাও, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট প্রশ্ন। এদের মধ্যে বহুজাতিক সংস্থা হলো, মানে নিচের কোনটি বহুজাতিক সংস্থা? বহুজাতিক সংস্থা মানে হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা কর্পোরেট, MNC যেটা বলা হয়, ঠিক আছে? যাদের কিনা বহু মানে গোটা বিশ্বে তোমাদের ব্যবসাটা রয়েছে। তো এরকম কোকোকোলারও ব্যবসা সারা বিশ্বে রয়েছে, মাইক্রোসফটও সারা বিশ্বে ব্যবসা করে, ইনফোসিসও কিন্তু একটা IT কোম্পানি, সেটাও কিন্তু সারা বিশ্বে ব্যবসা করে। তাহলে এদের হচ্ছে সবকটি কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে। আমি তোমাদের 3টে কোম্পানির নাম বললাম, এরকম আরও আছে, IBM আছে, ঠিক আছে, ডিলয়েট আছে, বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু আছে, ঠিক আছে? তো আজকের এতটা কোশ্চেনই রইলো, এবং বিজনেস স্টাডিটা আমরা পরীক্ষার আগেই সব শেষ করে দেবো। এখন তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে, আশা করি প্রত্যেকের ভালো গেছে, এবং সামনে তোমাদের ইংলিশ পরীক্ষা রয়েছে। খুব জোর কদমে প্রস্তুতি করো, এবং সাথে সাথে বিজনেস স্টাডি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশনটাকেও পড়তে থাকো অল্প অল্প করে। কেন বলছি, ছুটি আছে মাঝখানে বেশ কিছু, ভুলে যেতে পারো, ঠিক আছে? তো ভুলে গেলে হবে না, আমাদেরকে পুরো 40-এ 40টাই আমাদেরকে টার্গেট করতে হবে, কেন এটা দিয়ে আমাদের রেজাল্টটা হবে আলটিমেট। এবং এখানে MCQ পেপারে যতটা সম্ভব আমাদেরকে টেনে
তুলে ফেলতে হবে। এবং আমি যেভাবে করাচ্ছি তোমরা এই পথ অনুসরণ করে চলো, তোমরা সাকসেস পাবেই পাবে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য। শেখো কিছু, আমি শেখাতে রাজি আছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জয় হিন্দ।